আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার কথা এবং স্ক্রিন ভিজিবল এবং কথা ক্লিয়ার কিনা একটু মেসেজ করে সবাই রিপ্লাই দিবেন। ওকে, ফাহিম রিপ্লাই দিয়েছে, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ ফাহিম। কোনো কোশ্চেন না থাকলে আমরা মিউট রাখবো, যেন আহ, কোথাও থেকে নয়েজ না আসে একটা। হ্যাঁ, নুর নবী হ্যান্ড রিজ করেছেন, কোনো কোশ্চেন আছে? আমরা 5 মিনিট ওয়েট করবো, দেখি আর কেউ জয়েন করে কিনা। 5 মিনিট পরে আমরা কন্টিনিউ করবো। 9টা 5 থেকে আমরা শুরু করব। সবাইকে রিকোয়েস্ট করব, আপনাদের কোনো ফ্রেন্ড বা কেউ যদি জয়েন করতে চায় তার সাথে ক্লাস লিঙ্কটা শেয়ার করবেন। ওকে, 9টা 5 বেজে গিয়েছে, আমরা ওয়েট করবো না, শুরু করব। তো আজকে আমাদের টপিক ছিল হচ্ছে চিলার নিয়ে। তো আমরা চিলার নিয়ে আজকে আমাদের ক্লাসটা কন্টিনিউ করব। আমার কথা ক্লিয়ার তো না? তো আজকে আমাদের কন্টেন্টের মধ্যে থাকবে যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ এয়ার কুলড অ্যান্ড ওয়াটার কুল চিলার, চিলার কম্পোনেন্ট, এয়ার কুল চিলারের কন্ট্রোল, এয়ার কুল চিলার কনফিগার। তো প্রথমে আমরা জানবো আগে চিলার কি। চিলার নিয়ে কারো আইডিয়া আছে কোনো? তো চিলার কি? চিলার হলো এমন একটি রেফ্রিজারেশন ডিভাইস যা ভেপার কম্প্রেশন অথবা ভেপার অ্যাবজর্পশন রেফ্রিজারেশন সাইকেলের মাধ্যমে প্রসেস ফ্লুইড থেকে তাপ অপারেশন করে। এই প্রসেস ফ্লুইডটা মূলত হচ্ছে মেকানিক্যাল সেক্টরে। যারা মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা করেছেন হয়তো খুব ভালো আইডিয়া আছে প্রসেস ফ্লুইড সম্পর্কে। তো এই প্রসেস ফ্লুইড হিট এক্সচেঞ্জের মাধ্যমে দিয়ে প্রবাহিত করে তাপমাত্রা করে যন্ত্রপাতি, খাবার ইত্যাদি। হ্যাঁ। তো চিলার কি কি কাজে ব্যবহৃত হয়? চিলার মূলত এসি যেরকম, চিলার এই খুব একটা সেম প্রসিডিউর আর কি। তো চিলার কি কি কাজে ব্যবহৃত হয়? যে কোনো স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণ,
কমানোর জন্য, তারপরে হচ্ছে শিল্প কলকারখানা, হসপিটাল, অফিস বিল্ডিং ইত্যাদি, খাদ্যদ্রব্য উৎপাদন প্রক্রিয়াজাতকরণ, তারপরে মেটাল ফিনিশিং যেমন ইলেকট্রোপ্লেটিং ইত্যাদি, বিভিন্ন জায়গায় আর কি। সোজা কথা, তাপমাত্রা যেখানে কন্ট্রোল করা দরকার সেই সময় স্থানে চিলার আপনার লাগবে। চিলারের মূলত হচ্ছে চারটি অংশ থাকে। মেন যে উপাদানটি হচ্ছে সেটা হচ্ছে চারটি উপাদান। এক নম্বরে হচ্ছে ইভাপোরেটর, দুই নম্বরে কম্প্রেসর, তিন নম্বরে কন্ডেন্সার, এন্ড চার নম্বরে এক্সপানশন ভালভ। সবাই একটু মিউট রাখবো, হ্যাঁ? যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে মিউট রাখবো। তো এইখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এই যে কালো যে অংশটা, এটা হচ্ছে কম্প্রেসর। এই যে এখানে হচ্ছে কন্ডেন্সার, এখানে এইটা হচ্ছে এক্সপানশন ভালভ, এটা হচ্ছে ইভাপোরেটর। এই চারটি অংশ নিয়েই মূলত হচ্ছে চিলার গঠিত। মূল উপাদান হচ্ছে এই চারটি, আরো অন্যান্য উপাদান আছে, সেটা অন্যান্য কাজে ব্যবহৃত হয়, তবে মূল উপাদান হচ্ছে চারটি। এই যে সাইডে যে সোনালী অংশটা দেখতে পাচ্ছেন, এটা এক্সপানশন ভালভ। চিলারের অনেক গুরুত্বপূর্ণ অংশ এটা, এটা ছাড়া কুলিং পসিবল না। তো এখন আমরা জানবো এয়ার কুল চিলার মূলত কি এবং কি 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 কম্পোনেন্ট থাকে। তো এই যে চিত্রে যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে এয়ার কুল চিলার। তো এয়ার কুল চিলারের এই যে উপরে যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সার মূলত হচ্ছে হিট এক্সচেঞ্জ বা হিট এক্সচেঞ্জারের মতোই কাজ করে খুব একটা। আমরা বাসা বাড়িতে যে জানালা ইউজ করি, জানালার মাঝখানে যদি যে গ্রিল থাকে, ওই গ্রিলের মধ্যে দিয়ে যদি আমরা ঠান্ডা কিছু প্রবাহিত করি আর বাইরে থেকে বাতাস যদি ওই জানালার ভিতর দিয়ে আসে, তাহলে কি হবে? ওই বাতাসটা কিন্তু কিছুটা হলেও ঠান্ডা হবে, ওই কারণ ওই গ্রিলটা হচ্ছে ঠান্ডা, তাই না? তো খুব একটা কন্ডেন্সার ওইটার মধ্যে কাজ করে। এই যে উপরে যে দেখতে পাচ্ছেন, এই উপরে ফ্যান থাকে। তো ফ্যানটা যখন চলে তখন এই সাইড দিয়ে বাতাসটা প্রবাহিত হয়ে এই দিক দিয়ে ভিতর দিকে উপরের দিক চলে যায়। তো যখন এই সাইকেলটা অপারেটেড হয়, তখন এর ভিতর দিয়ে যে এই যে এই যে এখান দিয়ে যে পাইপটা লাইনটা দেখা যাচ্ছে, এর ভিতর দিয়ে রেফ্রিজারেন্ট গ্যাস এর ভিতর দিয়ে চলে যায়। তো গরম রেফ্রিজারেন্ট যখন চলে যায় কন্ডেন্সারের ভিতর দিয়ে, কিছুটা হিট এক্সচেঞ্জ হয়ে ওই রেফ্রিজারেন্ট গ্যাসটাকে ঠান্ডা করে। এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে কম্প্রেসর। কম্প্রেসরের কাজ কি এটা তো আশা করি সবার আইডিয়া আছে মোটামুটি। এবং এর নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইভাপোরেটর, আর এই যে এই পাশে হচ্ছে এক্সপানশন ভালভ। তো ইভাপোরেটরের কাজ কি? ইভাপোরেটরও হচ্ছে হিট এক্সচেঞ্জ করে। এর ভিতর দিয়ে যখন ঠান্ডা রেফ্রিজারেন্টটা যায়, তো যাওয়ার পরে এদিক দিয়ে গিয়ে যদি ভিতর দিয়ে বের হয়ে এদিক দিয়ে যায়, তো আমি যদি এর ভিতর দিয়েই যদি আবার কোনো পানি বা অন্য কিছু প্রবাহ করি, এদিক দিয়ে যদি আবার আউটপুট হয়, তাহলে কিন্তু এখানে এই যে পানিটা ভিতরে যাবে এখান থেকে হিট এক্সচেঞ্জ হয়ে এখান থেকে আউটপুট দিবে। তো সেক্ষেত্রে আমার চিলারে হচ্ছে বেসিক্যালি আমরা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে 7 থেকে 13 ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করি। বেসিক্যালি 7 ডিগ্রি হচ্ছে 5 থেকে 7 ডিগ্রি, সরি। তো যদি আমি 7 ডিগ্রি রাখি সেক্ষেত্রে এখানে আসসালামু রেফ্রিজারেন্ট। আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি, ডিস্টার্ব করতেছি। আমার একটা কোয়েশ্চেন ছিল, কৌতূহল সামলাতে পারেন, কোয়েশ্চেনটা একটু করা দরকার বুঝতে ছিল। পারিনি, একটু ক্লিয়ার করে বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ তো হ্যাঁ বলেন। কৌতূহল সামলাতে পারেন এই জন্য কোয়েশ্চেনটা করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। হ্যালো। জি আচ্ছা, বলেন। আমরা চিলার বা কুলিং টাওয়ার যে কোনো একটা সিস্টেমের জন্যই তো ইউজ করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কিসের ভিত্তিতে ক্যালকুলেশন করে আমাদের কত, মানে কতটুকু দরকার, মানে মনে করেন সাপোজ চিলার চিলার বলেন বা এগুলো তো মোটর, মোটর এখানে কত কিলোওয়াটের মোটর লাগবে বা কত মানে কতটুকু আমাদের দরকার, সেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, চিলারের এটা কি আপনি চিলারের আপনার। ক্যাপাসিটি চিলারের ক্যাপাসিটি বেসিক্যালি তো হচ্ছে টিআর ইউজ করা হয়। টিআর হচ্ছে টন পার রেফ্রিজারেন্ট। আপনি হচ্ছে আচ্ছা আচ্ছা। যতটুক হচ্ছে আপনার দরকার, যেমন আপনার কুলিং ক্যাপাসিটি কত দরকার। সাপোজ আমি আপনার একটা ইন্ডাস্ট্রি রান করব, সেখানে আমার কুলিং ক্যাপাসিটি দরকার হচ্ছে
মনে করেন সাপোজ 10 টন, সেক্ষেত্রে আপনার চিলার নিতে হবে প্লাস মাইনাস আপনার 20% প্লাস করে আপনার হচ্ছে নিতে হবে, কারণ ফিউচারে কিন্তু আপনি আবার এক্সটেন্ড করতে পারেন। তো সেক্ষেত্রে আপনার লোড যদি থাকে 10 টন, সেক্ষেত্রে আপনার 20% লোড এক্সট্রা রেখে আপনি হচ্ছে তাহলে 10 টনের সাথে যেটা 20% আসে সেটা রেখে আপনি হচ্ছে পিলারের ওই টন অনুযায়ী হচ্ছে কিনতে হবে পিলার। থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পেরেছি, প্লিজ কন্টিনিউ আপনার লেকচার। আচ্ছা, এখন এই 10 টন চিলারের জন্য যেরকম ক্যাপাসিটির কম্প্রেসর দরকার সেটা ম্যানুফ্যাকচারার ওই আপনার 10 টনের জন্য কম্প্রেসর, ইভাপোরেটর, তারপর এক্সপানশন ভালভ কতটুকু হওয়া দরকার, সেটা আসলে অনেক বড় ক্যালকুলেশন, এটা ম্যানুফ্যাকচারাররা ওইভাবেই করে। বেসিক্যালি আমরা যখন চিলার অর্ডার করি আমাদের ইন্ডাস্ট্রিতে লোড কত ওই লোডের উপরে ডিপেন্ড করে আমরা চিলার অর্ডার করি, ম্যানুফ্যাকচারার একটা রেডিমেড ওইরকম চিলার হচ্ছে ইয়া করে আর কি। তো এই ছিল ইভাপোরেটর। আর এই পাশে দেখতে পাচ্ছেন এক্সপানশন ভালভ। এক্সপানশন ভালভটা মূলত হচ্ছে আপনার হাই প্রেসারকে লো প্রেসারে কনভার্ট করে হচ্ছে রেফ্রিজারেন্টটাকে হচ্ছে আপনার টেম্পারেচারটাকে লো করে দেয়। তো এই সম্পূর্ণ যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন 4টা অংশ, কন্ডেন্সার, কম্প্রেসর, ইভাপোরেটর, এক্সপানশন ভালভ, এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে এটা। তো আমরা যদি এখানে দেখি উপরে, এই যে উপরে দেখেন উপরে ফ্যান আছে যেটা এই যে কন্ডেন্সারটাকে কুলিং করে, এই যে নিচে দেখা যাচ্ছে কম্প্রেসর। হ্যাঁ, তো এই সম্পূর্ণ মূলত এই পুরাটাই একটা প্যাকেজ। আপনি যখন এয়ার কুল চিলার নিবেন, আমাদের দেখেন উপরে কিন্তু লেখা আছে যে এয়ার কুল চিলার। তো এয়ার কুল চিলার যখন নিবেন আপনি সম্পূর্ণ প্যাকেজটাই পেয়ে যাবেন। ওকে, তো এখানে দেখেন কন্ডেন্সার আমরা যেটা দেখলাম, উপরে যে কন্ডেন্সারটা দেখে আসলাম, এখানে এই যে এই কন্ডেন্সারটাই এবার এখানে দেখানো হয়েছে। তো কন্ডেন্সারের ভিতরে যে টিউব গুলা থাকে, তো আমরা যদি রেফ্রিজারেন্ট গ্যাসটাকে এদিক দিয়ে ফ্লো করি, এখান দিয়ে বাতাস যখন যাবে এখান থেকে হচ্ছে আপনার টেম্পারেচারটা, এখানে দেখেন আমি 45 ডিগ্রিতে ফ্লো করলাম, টেম্পারেচারটা রিডিউস হয়ে 10 ডিগ্রি কমে যাবে, সেটা 35 আসবে বা 10, 5 এরকম যেরকম ক্যাপাসিটি ওরকম কমে যাবে। ওকে, তো আমরা এখন একটা ইভাপোরেটর দেখবো। ইভাপোরেটরের আসলে ভিতরে কিভাবে হিটটা এক্সচেঞ্জ হয় বা ইভাপোরেটরের ভিতরের অংশে কি কি থাকে। আপনি ইভাপোরেটর বলেন, কন্ডেন্সার বলেন, হিট এক্সচেঞ্জার বলেন, এই তিনটা জিনিসের কাজ খুব একটা সেম। আপনি একটা কনসেপ্ট যদি বুঝতে পারেন তাহলে বাকি তিনটা কনসেপ্টই বুঝতে পারবেন, হিট এক্সচেঞ্জার, ইভাপোরেটর এন্ড কন্ডেন্সার। তো আমরা ভিডিওটা প্লে করব, সবাই মনোযোগ সহকারে একটু দেখবেন। তো এই ছিল হচ্ছে ভিডিও। তো আমরা যদি এটা এখন এক্সপ্লেইন করি, আসলে এই যে পুরার যে ইয়াটা দেখা যাচ্ছে, এটা একটা পুরা একটা গোলাকার একটা পাইপের মতো, দুই পাশেই বন্ধ থাকে। তো এইখানে এই যে উপরের যে অংশটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট ইনলেট, আর এই যে এটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে আউটলেট। আমি যখন এখান দিয়ে রেফ্রিজারেন্ট ফ্লো করব, তো মাঝখানে এখানে একটা ভাগ অংশ আছে, এখানে আমি যদি এখানে যাই, এই যে দেখুন মাঝখানে একটা ভাগ আছে। এই ভাগ, এখান দিয়ে যদি আমি রেফ্রিজারেন্ট ফ্লো করি সেক্ষেত্রে এখান দিয়ে হচ্ছে রেফ্রিজারেন্টটা ভিতরে যাবে, যাওয়ার পরে এই যে পাইপটা দেখা যাচ্ছে এই পাইপটা কিন্তু
আপনার ইউ আকৃতি হয়ে এদিক দিয়ে এসে এদিক দিয়ে বের হয়ে গিয়েছে। তো আমি যদি রেফ্রিজারেন্ট ফ্লো করি সেক্ষেত্রে এদিক দিয়ে রেফ্রিজারেন্ট যাবে এবং ঘুরে এদিক দিয়ে গিয়ে এদিক দিয়ে আবার এদিক দিয়ে আবার চিলারে ফেরত যাবে। তো মাঝখানে হিটটা এক্সচেঞ্জ হয় কিভাবে তাহলে? এই যে আমার এই পাশে যে ইনলেটটা দেখা যাচ্ছে, ওয়াটার ইনলেট, এখান দিয়ে আমি যদি ওয়াটারটা ইনলেট করি, তাহলে এই যে পাইপ গুলা দেখা যাচ্ছে এর খাঁজ কাটায়, এই খাঁজের মাঝখান দিয়ে কিন্তু পানিটা কিন্তু এদিক দিয়ে চলে যাবে। তো যখন এইখান দিয়ে চলে যাবে, এই টিউবের মধ্যে তো 7 ডিগ্রি সেলসিয়াস রেফ্রিজারেন্ট ফ্লো হচ্ছে। তো কি হবে, এখানে পানির টেম্পারেচারটা রিডিউস হয়ে এদিক দিয়ে হচ্ছে আপনার যেখানে আপনার দেওয়া দরকার সেখানে চলে যাবে। তো এই হচ্ছে, এভাবেই হচ্ছে কন্ডেন্সার বা আপনার ইভাপোরেটরের মধ্যে দিয়ে হিটটা এক্সচেঞ্জ হয়ে যায়। দেখুন এই যে টিউব গুলা, এই টিউব গুলা হচ্ছে ইউ আকৃতির টিউব। বেসিক্যালি এই টিউব গুলা হচ্ছে দুই রকম হয়ে থাকে, কপার এবং অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের যে টিউব গুলা সেটার দাম কম কিন্তু পারফরমেন্সটা খুব বেশি ভালো না। তো যার কারণে আমরা বেসিক্যালি, সরি, অ্যালুমিনিয়ামটা হচ্ছে আহ, দাম কম। তো অ্যালুমিনিয়ামটা দাম কম কিন্তু পারফরমেন্স বেশি ভালো না, যার কারণে হচ্ছে কপারেরটাই সবাই রিকমেন্ডেড করে। তো এরপরে হচ্ছে এয়ার কুল চিলারের সম্পূর্ণ প্রসেসটা কিভাবে হয়। তো আমরা যদি এইখান থেকে শুরু করি, কম্প্রেসর থেকে শুরু করি, কম্প্রেসরটা হচ্ছে কম্প্রেস করে রেফ্রিজারেন্টটাকে এদিকে ফ্লো করলো। ফ্লো করার পরে এখান থেকে হিটটা এক্সচেঞ্জ হলো, দেখেন এই যেখানে হিট রিজেকশন টু অ্যাটোমাইজেশন, হ্যাঁ, অ্যাটোমোস্ফিয়ার, সরি। তো এখান থেকে হিটটা রিডিউস হওয়ার পরে এখান দিয়ে আপনার রেফ্রিজারেন্ট এদিকে আসলো। এইখানে একটা ফিল্টার দেখা যাচ্ছে। হুম, এটা হচ্ছে ড্রায়ার আর কি, ড্রায়ার বলে, যেখানে এই রেফ্রিজারেন্টের মধ্যে যদি কোনো ময়লা বা কোনো অয়েল থাকে সেক্ষেত্রে এটা কি করে, এটা ড্রাই করে দেয়। এখানে হচ্ছে এক্সপানশন ভালভ রয়েছে, এখান থেকে আপনার হাই প্রেসারকে লো প্রেসারে কনভার্ট করে এখান থেকে রেফ্রিজারেন্টটা কি হলো, ইভাপোরেটরের মধ্যে চলে গেল। তো ইভাপোরেটরের মধ্যে যে ইউ আকৃতির যে শেল গুলো আমরা দেখেছিলাম, তো ওইখানে হচ্ছে এই রেফ্রিজারেন্টটা এদিক দিয়ে ফ্লো হয়ে এই দিক দিয়ে হচ্ছে চলে গেল আবার এখানে। তো এই সাইকেলটা কন্টিনিউয়াসলি হতেই থাকবে হতেই থাকবে যে পর্যন্ত না আপনি এটা অফ করবেন। আর এখানে কি হচ্ছে, ওয়াটার ইন হচ্ছে, এখানে ওয়াটার আউট হচ্ছে। তো আমাদের যদি সেট পয়েন্ট আমরা সাপোজ 7 ডিগ্রি করে রাখি, তো সেই ক্ষেত্রে চিলারের একটা প্লাস মাইনাস টেম্পারেচার থাকে। সাপোজ আমার প্লাস মাইনাস মনে করেন 1, সেক্ষেত্রে আমি যদি 7 ডিগ্রি সেট করে রাখি, তো দেখা গেল যে 6 ডিগ্রি আসার পরে চিলারটা হচ্ছে স্লিপ মোডে চলে যাবে। স্লিপ মোডে চলে যাবে আর এই ওয়াটারটা কন্টিনিউয়াসলি সাইকেল হতেই থাকবে হতেই থাকবে। আবার যখন এটা 7 ডিগ্রি বা 8 ডিগ্রি হয়ে যাবে তখন চিলারের কম্প্রেসারটা আবার আস্তে আস্তে রান হবে। বেসিক্যালি এখন ইনভার্টার টেকনোলজি ইউজ হয় চিলারে। তো সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াসলি একটা লো ফ্রিকোয়েন্সিতে চলে আসে, যখন টেম্পারেচার সেট পয়েন্টে চলে আসে একটা লো ফ্রিকোয়েন্সি এটা চলতেই থাকে, এই সাইকেলটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো এই ছিল আমাদের হচ্ছে এয়ার কুল চিলারের বেসিক। এয়ার কুল চিলার সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ওকে, হোপ কারো কোনো কোশ্চেন নাই। এয়ার কুলটা তো ভাই আমরা যে বাসায় যে এসি গুলো ইউজ করি, মোটামুটি এই চিলারের যে মানে ডায়াগ্রামটা এইভাবেই তো কাজ করে বাসায় এসি হ্যাঁ, গুলো। এয়ার কুলড চিলার আর হচ্ছে এসি, এর দুইটাই হচ্ছে একই জিনিস। মানে আপনি যদি এসির ওয়ার্কিং প্রসিডিউরটা বুঝতে পারেন তাহলে হচ্ছে চিলারের ওয়ার্কিং প্রসিডিউরটাও মানে সেম একটা এয়ার কুল চিলারের। ওটা হচ্ছে ছোট একটা জিনিস আর এয়ার কুল চিলারেরটা হচ্ছে বড় একটা ইয়ে আর কি। মানে ওখানে আপনার ইভাপোরেটর থেকে শুধু রুমের যে এয়ারটা, ওই এয়ারটাই সার্কুলেশন হয়। এয়ারটা একবার রুমে আসে, ওই এয়ারটা আবার ঘুরে ওই ইভাপোরেটর দিয়ে আবার রুমে আসে, মানে বারবার সার্কুলেশন হয়। আর ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমাদের তো অনেক এইচইউ থাকে, সেক্ষেত্রে আলাদা আলাদা এইচইউ তে হচ্ছে টেম্পারেচার রিডিউস করা দরকার পড়ে। সেক্ষেত্রে আমাদের এই যে ওয়াটার লাইনটা আছে, সিল্ড ওয়াটার লাইন, এই ওয়াটার লাইনটা সব জায়গায় হচ্ছে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়। তো যার কারণে আমাদের বড় একটা এরকম
ইয়া দরকার পড়ে, কমার্শিয়াল টাইপ হচ্ছে চিলার দরকার পড়ে। প্রসিডিউরটা হচ্ছে এসি আর হচ্ছে এয়ার কুল চিলারের প্রসিডিউর খুব একটা সেম। স্যার এক্সপানশন বাল্বটা যদি আরেকবার বুঝাই দেন। এক্সপানশন ভালভ, এক্সপানশন ভালভের এটা কোন পাশে আছে দেখেন, এই যে কম্প্রেসর, তাই না? কম্প্রেসর কি করে, এই পাশে আমাদের প্রেসার কম থাকে, তাই না? এখান থেকে প্রেসার কম থাকে, এখানে যখন কম্প্রেসড এয়ার প্রেসার করে, কম্প্রেসড এয়ারের কাজ কি, প্রেসারাইজ করা, তাই তো? এখান থেকে যখন এই হট গ্যাসটাকে হচ্ছে প্রেসার করে এদিকে দেয়, তখন এই দিক থেকে সাইকেলটা ঘুরে এসে এইখানে আসে। এইখানে আসার পরে এইখানে দেখেন এই মাথাটা কিন্তু একটু মোটা আছে, তাই না? আর এই মাথাটা কিন্তু জি একটা স্যার। চিকন টাইপের, মানে স্প্রে টাইপের। তো ও কি করে, এই যে লো প্রেসারটাকে হচ্ছে এখানে হাই প্রেসারে কনভার্ট করে। এই হাই প্রেসার হওয়ার কারণে এই রেফ্রিজারেন্টের যে টেম্পারেচারটা আছে, এই টেম্পারেচারটা রিডিউস হয়ে যায়। আপনি একটা পাইপ দিয়ে যদি বাতাস ফ্লো করেন, সেটার টেম্পারেচারটা যেরকম থাকবে, ওই সেম প্রেসারটাকে আপনি যদি একটা চিকন মাথা দিয়ে একটু বেশি প্রেসার করেন, তাহলে কি টেম্পারেচার সেম থাকে? না স্যার। সেক্ষেত্রে কিন্তু টেম্পারেচার একটু কমে যায়, তাই না? তো এইটাই হয়ে গিয়ে জি স্যার। এক্সপানশন ভালভের কাজ খুব একটা ওই রকমই। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, তো আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডে কি আছে, ওয়াটার কুল চিলার। তো এখন আমরা ওয়াটার কুলড রেফ্রিজারেশন সাইকেলটা দেখবো। ওয়াটার কুল চিলারে হচ্ছে বেসিক্যালি আপনার যে এয়ার কুল চিলারে আমরা কি দেখলাম, কন্ডেন্সারটা হচ্ছে ইয়ার সাথেই, আর কুলিং সিস্টেমটা একদম বিল্ট ইন চিলারের সাথেই, সবকিছু একদম একটা প্যাকেজে থাকে। তো ওয়াটার কুল চিলারে কি হয়, আপনার কুলিং সিস্টেমটা হচ্ছে আমার আউটডোরে দিতে হয়। সাপোজ আপনার যে চিলারটা আছে, চিলারের মেইন কম্পোনেন্ট গুলো রুমের ভিতরে থাকবে, আর কুলিং টাওয়ারটা হচ্ছে আপনার আউটডোরে দিতে হবে। কারণ ওইখানে অনেক বেশি বাতাস ফ্লো হয়, আপনি কোনো রুমের ভিতরে রাখলে এটা মানে ইয়ে হবে না, আর কুলিংটাও ভালো হবে না, তো যার কারণে একদম বাইরে দিতে হয়। তো এখানেও খুব একটা সেম, এই যে আপনার এদিকে দেখেন কন্ডেন্সার, এই যে কম্প্রেসর, এখানে কি আছে, ইভাপোরেটর। তো এখানে ওই একই সাইকেল এখানেও ফ্লো হয়, এখানে কম্প্রেসর থেকে কম্প্রেস করে, কম্প্রেস করার পরে এখানে ইভাপোরেটর দিয়ে এই যে হিটটা এক্সচেঞ্জ হয়, 7 7 ডিগ্রিতে এক্সচেঞ্জ হয়। এখান থেকে আবার রেফ্রিজারেন্টটা এই যে কন্ডেন্সারে ফ্লো হয়। কন্ডেন্সারে কিভাবে কুলিং করা হয়, এই যে এখান দিয়ে আপনার, আমরা যে কুলিং টাওয়ার দেখি, ওই কুলিং টাওয়ার থেকে আপনার হিটটা এক্সচেঞ্জ করে এখান দিয়ে নিয়ে আসা হয়। তো এখানে আমরা বুঝতে পারবো ভালোভাবে, এটা হচ্ছে আমার কম্প্রেসর, এবং এইটা হচ্ছে ইভাপোরেটর, আর এই যে পাশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কন্ডেন্সার। তো মাঝখানে আমার যে এই যে কন্ডেন্সার যে ঠান্ডা করার জন্য যে ইয়াটা, এখানে যে কুলিং টাওয়ার পর্যন্ত যে যাবে পানিটা, তো সেক্ষেত্রে তো মাঝখানে একটা পাম্প দরকার। তো সেক্ষেত্রে এই যে পাম্পটা ইউজ করা হয়। তো এখান থেকে কি হয়, আপনার চিলার যখন রানিং থাকে, এখান থেকে পাম্পটা কন্টিনিউয়াসলি একটা ক্লোজ লুপে এটাকে বারবার ঘোরাতে থাকে, এরকম ঘোরাতেই থাকে। কন্ডেন্সারের মধ্যে দিয়ে হিটটা এক্সচেঞ্জ হয়ে আপনার রেফ্রিজারেন্টের যে টেম্পারেচারটা ওইটা হচ্ছে একটা রিডিউস করে দেয়। তো এখানে ওই সেম প্রসিজারই, এয়ার কুল চিলার যদি কিছুটা বোঝেন তো আশা করি এটাও মোটামুটি বুঝতে পারবেন আর কি। সেম প্রসিজার, ওইটা বিল্ট ইন একটা মেশিনের সাথেই থাকে সবকিছু, আর এখানে হচ্ছে আপনার আউটডোরে দিতে হয়। ওকে, তো এখন আমরা দেখব এয়ার কুলড এবং ওয়াটার কুল চিলারের হচ্ছে মধ্যে কি কি সুযোগ সুবিধা মানে বাড়তি আছে বা কি আছে। তো চলেন দেখি, এখানে দেখেন অ্যাডভান্টেজ গুলা দেখি। এয়ার কুল চিলার অ্যাডভান্টেজ, আর হচ্ছে এখানে ওয়াটার কুল চিলারের। তো এয়ার কুল চিলারের কি হয়, লোয়ার ইনস্টলেশন কস্ট। আপনার এটা আপনি ভেন্ডরের কাছ থেকে কিনে নিয়ে এসে আপনি যে কোনো এক জায়গায় ফালাই, মানে যে কোনো এক জায়গায় রাখলেই হবে, এটার খুব একটা ইনস্টলেশন বা কুলিং টাওয়ার ইনস্টলেশন, পাম্প ইনস্টলেশন, খুব বেশি ইনস্টলেশন লাগে না। কিন্তু এরে যদি আপনি নিয়ে আসেন,
এই মেইন বডিটা রাখতে হবে আপনার একটা রুমের ভিতরে, এটা ইনডোর টাইপ। আর যে কুলিং টাওয়ার সেটা হচ্ছে আপনার আউটডোরে রাখতে হবে, যেখানে খোলামেলা বাতাস আসে। এটা আপনার ছাদে বেসিক্যালি ফুল ইউনিটটাই ছাদে আপনি রাখতে পারবেন। তারপরে হচ্ছে কুইকার অ্যাভেলেবিলিটি। এটা হচ্ছে আপনার কুইক, শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কুইক অ্যাভেলেবিলিটি। এটা হচ্ছে খুব দ্রুত আপনার যদি যখন রান করবেন, দ্রুত এই মেশিনটা রান হয় এবং দ্রুত হচ্ছে রেফ্রিজারেন্টকে আপনার দেখা যায় যে কুলিংটা দ্রুত হয়ে যায়। এখানে কি হয়, কাস্টম সিলেকশন ইজ লার্জার সাইজ। আপনার হচ্ছে এই এই যে এই মেশিনটা, এটা কিন্তু আপনার দেখা যায় যে অনেক বড় একটা জায়গায় রাখতে হয়। এটা মানে স্টার্ট করলে কিন্তু খুব তাড়াতাড়ি যে স্টার্ট হয় তা হয় না। কন্ডেন্সারের ভিতরে আপনার অয়েল আছে, অয়েলটা হিটিং হয়, মানে একটু জটিল প্রক্রিয়া আর কি। আচ্ছা, তারপরে এখানে নো কুলিং টাওয়ার অর কন্ডেন্সার পাম্প রিকোয়ার্ড। আমরা কিন্তু এর আগের স্লাইডে দেখলাম আপনার যে কুলিং টাওয়ারের সাথে যে পাম্পটা, সেটা কিন্তু এই এটার সাথে ছিল না, এয়ার কুল চিলারের সাথে ছিল না। কিন্তু এই ওয়াটার কুল চিলার যদি আপনি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ডেন্সারের যে এই যে কুলিং টাওয়ার, কন্ডেন্সার পাম্প, এটা হচ্ছে লাগবে আপনার, তাই না? আচ্ছা, তারপরে এটা হচ্ছে লেস মেনটেনেন্স কস্ট, মানে মেনটেনেন্সের খুব একটা ঝামেলা নাই বা মেনটেনেন্সের ইয়াটা কম। তারপরে হচ্ছে এখানে কি বলছে আবার, নো মেকানিক্যাল রুম রিকোয়ার্ড। মেকানিক্যাল রুমের কোনো রিকোয়ার্ড দরকার নাই বা রিকোয়ার্ড নাই। এটা আপনি ছাদে বা যে কোনো সাইডেই রাখতে পারবেন, আউটডোরে যে কোনো জায়গায় রাখতে পারবেন। এখানে কি বলছে, ইনডোর চিলার লোকেশন, মানে এটা আপনার ইনডোরে রাখতে হবে সোজা কথা। তারপর হচ্ছে লঙ্গার লাইফ। এটা অবশ্য মানে এটার লাইফ টাইমটা একটু বেশি। এই জিনিসটা হচ্ছে ভালো আর কি, যে লং লাইফ। এটা যেমন লং লাইফ না, এটা একটু লং লাইফ আর কি। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। কারো যদি কোনো কোশ্চেন থাকে তো করতে পারেন। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে ক্লাসের টপিকসে ছিল না। এটা হচ্ছে রেফ্রিজারেন্ট আর অয়েল সেপারেটর, আমরা যেটা চিলারে অয়েল সেপারেটর সেপারেটর ইউজ করা হয়, এটা আসলে হুম। প্রসেসটা কি? এই জিনিসটা আমি ক্লিয়ার ছিলাম না। রেফ্রিজারেন্ট এবং অয়েল সেপারেটর, মানে অয়েলটা কিভাবে সেপারেট করা হয়? অয়েল সেপারেটর, এখানে তো অয়েল সেপারেটর, এই যে জি জি। এখানে অয়েল ফিল্টার আছে একটা, দেখেন। আর কারো কোনো কোশ্চেন আছে? তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করে দিই আজকের মতো।
কারো যদি কোনো কোশ্চেন না থাকে আমি স্লাইডটা দিয়ে দিব, আমাদের গ্রুপে দিয়ে দিব। তো আমাদের নেক্সট ক্লাস থাকবে, আমরা যে এই যে দুইটা স্লাইড বা দুইটা ক্লাস রেকর্ডিংটা করলাম। জি বলেন। রেকর্ডিং আপনার কথা বুঝতে পারছি না। বলতেছি রেকর্ডিংটাও দিয়ে না। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং আমি দিয়ে দিব, রেকর্ডিংটাও দিয়ে দিব। গত ক্লাসের রেকর্ডিংটাও গ্রুপে দেওয়া আছে দেখেন। আজকের এটার রেকর্ডিংটাও দিয়ে দিব আমি। আমাদের ঠিক আছে, পরবর্তী থ্যাংক ক্লাস ইউ ভাই। কবে হবে? স্যার আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হুম হুম, বলেন। বলছিলাম সিলার যে ডাইলিউশনে দেওয়া হয় এটা কি জন্য দেওয়া হয়? কোনটা? সিলার মানে কি বন্ধ করার আগে বা শুরুতে এরকম ডাইলিউশন বলে একটা আছে সিলার করতে হয়, এটা কি জন্য বা কি কারণে করতে হয়? ও না, ওয়াটার কুল চিলার বা এয়ার কুল চিলারে আমি এটা কখনো শুনি নাই। ওয়াটার কুল বা এয়ার কুল চিলারে শুনছেন এটা কখনো? আমি শুনি নাই কখনো যে ডাইলেশন বা এরকম কিছু দেওয়া হয়। হ্যাম চিলারে সম্ভবত ডায়ালিসিস করতে হয়। ওই আচ্ছা। ভ্যান সিলারে এরকম ডাইলিউশন দিতে হয় না না, বন্ধ ব্যায়াম করার চিলার, প্রতি। ব্যায়াম চিলার সম্পর্কে আমার আইডিয়া নাই একদমই নেই। ব্যায়াম চিলারটা আসলে পুরাটাই হচ্ছে একটা মেকানিক্যাল সাইকেল। এটা আসলে আমার মেকানিক্যাল সম্পর্কে খুব বেশি আইডিয়া নাই, তো যার কারণে আমি সরি, এই কোশ্চেন আনসার আমার কাছে নাই। আপনারা যদি কেউ জানেন তাহলে বলতে পারেন, আমিও শিখে নেই। এই সম্পর্কে মিনাজ ভাই সম্ভবত বলতে পারবে। আচ্ছা, যেহেতু আমাদের টপিকস এর ভিতরে ভ্যাম চিলার নাই, তাহলে এটা আমরা স্কিপ করে দিই। ভাইয়া চেলারের মেইনটেনেন্স সম্পর্কে কিছু বলতে পারবেন, যে কোন ধরনের শব্দ হলে কি করতে হয় এরকম, বা কোন প্রবলেম হলে কিভাবে ঠিক করতে হয়, এরকম কোনো ট্রাভেল শুটিং আপনার এক্সপিরিয়েন্সের আলোকে যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো। আচ্ছা, চিলারের মেইন যে সমস্যাগুলো হয়, বেসিক্যালি আপনার এই যে উপরে যে আপনার কন্ডেন্সারের যে ফ্যান গুলো আছে, দেখবেন হঠাৎ করেই আপনার হচ্ছে কন্ডেন্সার টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এই হাই হলে আপনার মেশিনে যে ডিসপ্লে থাকে সেখানে অ্যালার্ম চলে আসে। কন্ডেন্সার টেম্পারেচার যদি হাই হয়ে যায়, আপনার একটা লিমিট আছে। সাপোজ আপনি মনে করেন 28 বা 25 সেট করে রেখেছেন, যে কন্ডেন্সার টেম্পারেচার 25। তো চিলারের একটা লিমিট দেওয়া আছে যে 25 এর +-2 বা +-5 এরকম কিছু দেওয়া আছে, যে ওইটা আপ হয়ে গেলে চিলারের অ্যালার্ম এসে চিলার বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার যদি ফ্যানের সমস্যা হয়, ওই কন্ডেন্সার টেম্পারেচার হাই হবে। অথবা যদি তাও না হয়, তাহলে আপনার হচ্ছে এই যে উপরে দেখেন একটা দুইটা তিনটা, আর এই পাশে তিনটা, 6টা ফ্যান আছে। 6টা ফ্যানের জন্য নিশ্চয়ই আপনার 6টা ওভারলোড আছে, থার্মাল ওভারলোড বলে যাকে। তো ওইগুলা ট্রিপ করবে, ওগুলা ট্রিপ করলেও আপনার চিলার অ্যালার্ম এসে বন্ধ হয়ে যাবে। তো বেসিক্যালি এয়ার কুল চিলারে এই কন্ডেন্সার ফ্যানের প্রবলেমটাই আমি বেশি পেয়েছি। আরেকটা যেটা হয়, এই যে ইভাপোরেটরের ইনলেট আর আউটলেটে দুইটা টেম্পারেচার সেন্সর থাকে। এই টেম্পারেচার সেন্সর কখনো কোনো ডিসকানেক্ট হয়ে গেলে বা কোনো সমস্যা হলে, দেখা গেল যে আপনার ইনলেটে আপনার সেট করা হচ্ছে 7°C। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার 7 ডিগ্রি আপনার চিলার উঠাইতেই পারতেছে না, চিলার সবকিছু ঠিক আছে কিন্তু 7 ডিগ্রি উঠতেছে না। তো সেক্ষেত্রে আপনার ইনলেট টেম্পারেচার সেন্সরটা আপনি চেক করবেন। তারপরে আপনার ইনলেটে 7 ডিগ্রি উঠতেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার এইখানে আউটলেটে আবার বেশি দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আবার ওইখানে চেক করবেন যে ইনলেট যদি ঠিক থাকে, নিশ্চয়ই আউটলেটেই সমস্যা। তারপরে এক্সপানশন ভালভের প্রেসারটা শো করে অনেক জায়গায়।
যদি আপডেট মেশিন হয় সেক্ষেত্রে এক্সপানশন ভালভের যে প্রেসার আছে প্রেসারটা শো করবে। আচ্ছা, দেন আপনার এয়ার কুল চিলারে বেসিক্যালি যে প্রবলেমটা বেশি হয়, যেহেতু এটা আউটডোরে থাকে, তো যখন কন্টিনিউয়াসলি এই ফ্যান গুলা চলার কারণে আপনার বাহিরে যে ময়লাগুলো আছে পার্টিকেল গুলো আছে সেই পার্টিকেল গুলা এইখানে বেজে যায়। তো এইখানে বেজে যাওয়ার কারণে আপনার এই কুলিংটা ভালোভাবে হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনার আহ 2 দিন বা 5 দিন বা উইকলি যদি মেনটেনেন্স থাকে, তো সেক্ষেত্রে আপনার এই কন্ডেন্সার গুলা হচ্ছে পরিষ্কার করে দিতে হবে। তারপরে আপনার রেফ্রিজারেন্ট প্রেসার দেখাবে। তো রেফ্রিজারেন্ট প্রেসার যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আপনার অ্যালার্ম এসে বন্ধ হয়ে যাবে। তো রেফ্রিজারেন্ট প্রেসার যেটা দেখায় প্রেসার সেন্সর, সেন্সরটা চেক করতে হবে। সেন্সর যদি ঠিক থাকে তাহলে আপনার রেফ্রিজারেন্টের যে লেভেল হয়তো কম আছে। তো বেসিক্যালি এই জিনিসগুলাই হচ্ছে চেক করতে হয়। আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে আপনার লং টাইম চলার কারণে এই যে ভিতরে যে চিল ওয়াটার থাকে, এই যে লাইনের যে ওয়াটার গুলা, এই ওয়াটারের যে ময়লাগুলা এর ইভাপোরেটরের মধ্যে হচ্ছে আটকে যায়। তো যার কারণে আপনার উইকলি বা মান্থলি যখনই যেভাবেই আপনাদের মেনটেনেন্স প্ল্যান থাকে ওই প্ল্যান অনুযায়ী দেখা যায় আপনার চিল ওয়াটারের পানিটা পরিষ্কার করে দিতে হয়, চেঞ্জ করে দিতে হয়। এই তো বেসিক্যালি এইগুলাই থাকে। আর এই চিলার গুলাতে বেসিক্যালি আপনার বড় কোনো সমস্যা খুব কম হয়। এই যে আমি যেগুলা বললাম এই সমস্যাগুলাই আমি বেশি ফেস করেছি। কম্প্রেসরে বা অন্য কোনো বড় ধরনের সমস্যা আমি তেমন পাইনি। হ্যাঁ, চিলারে যে অয়েল গুলা ব্যবহার করা হয় এটা কিসের ভিত্তিতে করা হয়? চিলারে একটা আছে কম্প্রেসরের, এই যে কম্প্রেসর যেটা আছে এই কম্প্রেসরের হচ্ছে অয়েল আছে। আপনার যদি স্ক্রু টাইপ কম্প্রেসর হয় সেক্ষেত্রে আপনার দুইটা স্ক্রু একসাথে রানিং হয়। তো তো ঘর্ষণের মাধ্যমে যেন কোনো হিট প্রডিউস না হয় বা ওর ভিতরে কোনো সমস্যা না হয়, ঘর্ষণের সৃষ্টির কারণে যেন ক্ষয় না হয়। তো এই কারণে হচ্ছে কম্প্রেসরের ভিতরে অয়েল, এক ধরনের অয়েল ইউজ করা হয়। এই অয়েলটা তো কেন ব্যবহার করা হয় এভাবে বুঝলাম, কিন্তু কি অয়েল, এটার নাম কি বা এটার ভিসকোসিটি আহ, অনুযায়ী নাকি আসলে কোনো গ্রেড আছে, আইএসও এরকম কিছু? না, আছে হয়তো, আমার এটা খেয়াল নাই এই মুহূর্তে, এটা আমার একটু দেখতে হবে ভাই। তবে একটা অয়েল ইউজ ঠিক আছে। করা হয়। আর কোনো কোশ্চেন আছে কারো? ফাহিম, তানভীর, কোনো কোশ্চেন আছে? না স্যার। তানভীর, না কোনো স্যার, কোশ্চেন? জি না স্যার। ঠিক আছে, আমরা তাহলে কালকে আমরা যে দুইটা ক্লাস করলাম এই দুইটা ক্লাসের উপরে আমরা একটা এমসিকিউ নিব আর কি। তো সবাই অ্যাটেন্ড থাকবেন। বেসিক্যালি এই এমসিকিউটা নিলে আপনাদেরই ভালো হবে। আহ, এই যে যে মেনটেনেন্সের রিলেটেড যে আমি কথাগুলা বললাম, তো এগুলা যদি আপনারা রাখতে পারেন দেখা যাবে যে আহ, কোনো কোম্পানিতে ভাইবা দিতে গেলে এই রিলেটেড কোশ্চেন গুলাই করবে চিলার থেকে। এটা বলবে না যে আপনার কম্প্রেসরের ভিতরে খুলে কখনো দেখছেন কিনা, কম্প্রেসরের ভিতরে কি কি থাকে, এগুলা কিন্তু বলবে না। কারণ এই যে চিলার গুলা এগুলা বেসিক্যালি আপনার ভেন্ডররা এসেই হচ্ছে এটার মেনটেনেন্স করে দেয়। যদি বড় কোনো